সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক গোলাম মর্তুজা। আজ আমাদের সংবাদ বিশ্লেষণ করবেন। আজকের আমি শিরোনামটি দেখে নিয়ে মর্তুজা আপনাকে স্বাগত জানাচ্ছি। সমকাল দাবিতে ছাত্রলীগের হামলা, সরকার চাইলে মুহূর্তেই সমস্যার সমাধান সম্ভব, মুজাহিদুল ইসলাম সেলিম। মানবজমিন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, যেভাবে 400 কোটির মালিক জাহাঙ্গীর। কালবেলা সংঘাতে রূপ নিল কোটা আন্দোলন, আলোক ও হেলথ কেয়ার সেবার নামে প্রতারণায়। রাজাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না প্রধানমন্ত্রী। সময়ের আলো, ক্যাম্পাসে হামলা, ঝরল রক্ত। আর্জেন্টিনারও ত্রিমুকুট। খবরের কাগজ, হামলা পাল্টা হামলা, সংঘর্ষ, আহত 300। নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না। আলোকিত বাংলাদেশ, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, নিজেদের রাজাকার বলতে তার লজ্জাও লাগে না। সংগ্রাম, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা, গুলি, ঢাবি রণক্ষেত্র, আহত 5 শতাধিক। The business standard over 300 injured as BCL swoops on quota protesters. অল্প কয়টা কাগজ আসছে, যে কয়টা কাগজ আসছে সব কটা কাগজেই মানে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি। আপনি জানেন যে কোটা বিরোধীদের উপর ছাত্রলীগের হামলা, শুধু ঢাকায় নয় বাইরেও একই অবস্থা। এবং অনেক কাগজে লিখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্রে পরিণত হয়েছে, রক্তাক্ত হয়েছে। তারপরে পরিস্থিতিটা যে দিনেই শেষ হয়েছে তা না, কিন্তু আমরা যখন কথা বলছি তখনও কিন্তু হামলার প্রস্তুতি চলছে। এই কোটা বিরোধী ঠিক নয় যদি আমরা বলছি, কিন্তু কোটা বিরোধী নয়। যারা আন্দোলন করছেন তাদের মূল দাবি ছিল কোটা সংস্কার করতে হবে। তারা তাই বলছিলেন শুরুতে। 56% কোটা, তারা বলেছিলেন যে এই কোটা হলে অনেক শিক্ষার্থী বা যারা অনেক মানুষ বঞ্চিত হয় এই কোটার কারণে। সেই কারণে বলেছিলেন একটা প্রতিযোগিতামূলক অবস্থা তৈরি হওয়ার জন্যে একটা কমিশন গঠন করে কোটাকে মিনিমাম একটা পর্যায়ে নিয়ে আসা। সুতরাং কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে যদি আমরা কোটা বিরোধী বলি, তাহলে আমার ধারণা তাদের প্রতি মূল্যায়নটা ঠিক করে করা হয় না, 1 নম্বর। 2 নম্বর, তারা যে আন্দোলন করছিলেন, এই যে গত কয়েকদিন ধরে যে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করছিলেন, তাদের আন্দোলনের একটাই দিক ছিল, যে দিকটা নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল, যে তারা যখন রাস্তা বন্ধ করছিলেন তখন মানুষের দুর্ভোগ হচ্ছিল। এটা একটা দিক। এর বাইরে তারা যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে কোনো লাঠি ছিল না, সেই আন্দোলনে কোনো দা ছিল না, বটি ছিল না, চাপাতি ছিল না, কোনো কিছু ছিল না, হকি স্টিক ছিল না, হেলমেট ছিল না। তারা একেবারেই নিরীহ গো বেচারা টাইপের আন্দোলনই করছিলেন। শান্তিপূর্ণ আন্দোলন বলতে যেটা বোঝায় সেই আন্দোলনটাই করছিলেন। তারা সরকারের কাছে দাবি করছিলেন কোটাকে সংস্কার করার জন্যে। এবং সরকারের যে অবস্থার মধ্যে এখন আদালতে আছে সেই অবস্থার মধ্যেও সরকারের এখানে কথা বলার সুযোগ ছিল, এখনও আছে। এই কারণে যে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে সরকার চাইলে কোটা কমাতে বাড়াতে পারবে। সুতরাং আদালতের রায় আসার পরেই কাজ শর্তটি সরকার করত, কিন্তু তার আগেই সরকারের এখানে বলার সুযোগ ছিল যে তারা এই যে কোটা কমানো বাড়ানোর তার একটা কমিশন করবে, সেই কমিশন করে যত দ্রুত সময়ের মধ্যে হয় তারা এই কাজটি করবে। তাহলে আন্দোলন যারা করছিলেন তারা এক ধরনের জবাব পেতেন। কিন্তু সেই কথাটা সরকারের জায়গা থেকে বলা হয়নি। সরকারের জায়গা থেকে যেটা বলা হয়েছে, সে একাধিক মন্ত্রী কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তাদেরকে বলেছেন স্বাধীনতা বিরোধী অপশক্তি, স্বাধীনতা বিরোধী চক্র, জামাত, শিবির, বিএনপি, সব কিছু এদেরকে বলা হয়েছে। এখন আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আপনি যদি নির্মোহভাবে আলোচনা করেন তাহলে সেখানে বিএনপি সমর্থক থাকতে পারে, সেখানে জামাত সমর্থক থাকতে পারে, সরকারের সমর্থক, সেখানে আওয়ামী লীগের সমর্থক থাকতে পারে মানে কি আছে, না হলে এত বড় আন্দোলন হয় না। তো আছে, তো সবাই মিলেই আন্দোলন করছিলেন। সুতরাং এর মধ্যে জামাত আছে, শিবির আছে, স্বাধীনতা বিরোধী আছে, এই কথা বলে সমগ্র ছাত্র সমাজকে যখন আপনি একটা স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দেন, যখন আপনি স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করেন, তখন তাদের ভেতরে একটা প্রতিক্রিয়া হয়। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবেই তারা যে স্লোগানটা দিয়েছিলেন যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার,
1971 সালের আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ স্লোগান, আমার চেয়ে আপনি ভালো জানেন, যে আমি কে তুমি কে বাঙালি বাঙালি, সেটাকে তারা ওই জায়গাটিতে এক ধরনের রাগ বা ক্ষোভ বা ব্যঙ্গাত্মকভাবে ওই জিনিসটা প্রকাশ করেছেন। যেভাবে প্রকাশ করুন না কেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই প্রকাশ করাটা তারা ভুল করেছেন, তাদের এটা করা ঠিক হয়নি। এই ধরনের স্লোগান দেয়া, যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার, সেই আমি কে তুমি কে বাঙালি বাঙালি স্লোগানকে তারা রাজাকারের পর্যায়ে নিয়ে এসে, যেটা তারা যেভাবে প্রকাশ করেছেন, প্রকাশ করে যেভাবেই করে থাকুন না কেন, সেটা তারা ঠিক করেননি। তাদের এটা কাজটা করা ঠিক হয়নি, এটাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, এটা অন্যায় করেছেন তারা। কিন্তু বাংলাদেশের যে ধারা আওয়ামী লীগ সরকার শুরু করেছে, যে সরকারের সামান্যতম সমালোচনা করলে সে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মুক্তিযোদ্ধাও হয়, সঙ্গে সঙ্গে তাকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দেওয়া হয়, রাজাকার ট্যাগ দিয়ে দেওয়া হয়। তো এই যে রাজাকার ট্যাগ দেয়া, স্বাধীনতা বিরোধী ট্যাগ দেয়া, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, মুক্তিযোদ্ধা, যে কাউকে সামান্য সমালোচনা করলে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে দেয়া হয়। তা আমাদের আজকে যারা আমরা কথা বলছি, আমাদের যারা কথা বলছেন যে তারা কেন রাজাকার রাজাকার বললেন, এটা নিয়ে যখন সোচ্চার হচ্ছেন, কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে যখন রাজাকার হিসেবে আখ্যায়িত করা হয়, তখন কিন্তু আমাদের এই নাগরিক সমাজ বা এই সমাজটা তখন কথা বলেন না। তো এখন তারা এসে কথা বলছেন। এই ধারাবাহিকতায় আন্দোলনটা যখন জোরদার হচ্ছিল, আজকে যখন আমরা দেখলাম, গতকালকে আমরা যখন দেখলাম আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ঘোষণা দিয়ে এই শিক্ষার্থীদের উপর আন্দোলন করলো, নিরীহ শিক্ষার্থী, একেবারে নিরস্ত্র শিক্ষার্থী ঘোষণা দিয়ে, মানে ওবায়দুল কাদের বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী, সরকারের খুব গুরুত্বপূর্ণ লোক, আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ লোক, যদি আপনি উপরের থেকে প্রধানমন্ত্রীর পরে থাকে তাহলে 2 নম্বর ক্ষমতাধর ব্যক্তি। তিনি বললেন এই যে এই যারা নিজেদেরকে রাজাকার বলে স্লোগান দিচ্ছেন, তাদেরকে ব্যবস্থা নেয়ার বা তাদের শায়েস্তা করার বা এরকম একটা কথা দিয়ে যেটা বললেন যে এই ব্যবস্থাটা ছাত্রলীগই করতে পারে, মানে ধৃষ্টতার জবাব ছাত্রলীগই দিতে পারে। এবং ছাত্রলীগও ঘোষণা দিল যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং ঘোষণা দিয়ে এক ধরনের আক্রমণ করা হলো। সেই আক্রমণটি আবার দৃশ্যমান। সেই আক্রমণে আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা গেল, ছবি আছে। সেই আন্দোলনে হকি স্টিকের ব্যবহার দেখা গেল, সেই আন্দোলনে চাপাতির ব্যবহার দেখা গেল। আন্দোলন বলতে বোঝাচ্ছি আক্রমণে, এদের উপর যে আক্রমণ করা হলো, হকি স্টিক, চাপাতি, এবং আবার সেই হেলমেট বাহিনী এবং পিস্তল, আবার সেই হেলমেট বাহিনী। এই শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন, শিক্ষার্থী বলতে স্কুলের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনে দমন করার জন্য যে হেলমেট বাহিনীর আমদানি করা হয়েছিল, সেই হেলমেট বাহিনী এই কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের উপরে আবার সেই হেলমেট বাহিনীকে দেখা হলো। সেই সময় যখন হেলমেট বাহিনী আক্রমণ করেছিল, হেলমেটের নিচে কারা ছিলেন, মুখ ঢেকে কারা ছিলেন, গণমাধ্যম মোটামুটিভাবে 5-7 জনেরটা পরিষ্কার করে তথ্য জানিয়েছিল, তাদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। এখন যখন ছাত্রলীগ ইতিমধ্যেই বলেছে যে আমরা আক্রমণ করিনি, আমাদের উপরে আক্রমণ করা হয়েছে, এ কথা সত্যি, ছাত্রলীগ আক্রমণ করেছে, কোথাও কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়াটা হয়েছে অসম শক্তিতে। অসম শক্তিতে মানে একদিকে হকি স্টিক, চাপাতি, লাঠি, পিস্তল, আরেকদিকে কোনো কিছু ছাড়া শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, ইট পাটকেল মারা হয়েছে, এটাই করা হয়েছে। কিন্তু মূল আক্রমণটা ছাত্রলীগই করেছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নয়। চট্টগ্রামে আক্রমণ হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হয়েছে, কুমিল্লায় হয়েছে, রাজশাহীতে হয়েছে, আরও অনেক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আরও অনেক জায়গাতে হয়েছে, সারা দেশের বিভিন্ন জায়গাতে হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা শহরে আসবেন সমাবেশ করতে, সেখানে সকালবেলা শাটেল ট্রেনের মানে চাবি বা ট্রেন যেটা দিয়ে চালায় সেটা ছিনতাই করা হয়েছে। সেই ছিনতাই করা হয়েছে বা চাবি নিয়ে নেওয়া হয়েছে, সেটা নিয়েছে ছাত্রলীগ। অর্থাৎ ছাত্রলীগ একটা শান্তিপূর্ণ আন্দোলন, তাদের দাবি, সরকারের দায়িত্ব ছিল তাদের সঙ্গে আলোচনা করে এই দাবির কতটুকু মানা যায় কতটুকু মানা যায় না সেটা ঠিক করা, শান্তিপূর্ণ আন্দোলনটিকে শান্তিপূর্ণভাবে শেষ করা। সেই শান্তিপূর্ণ আন্দোলনটিকে শান্তিপূর্ণভাবে শেষ না করে এদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে, রাজাকার ট্যাগ দিয়ে এদেরকে আক্রমণ করে, নিরীহ শিক্ষার্থীদের উপরে আক্রমণ করে এই আন্দোলনটি একটা অন্য জায়গাতে নিয়ে যাওয়া হলো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপরে যে নির্মম নির্যাতন করা হয়েছে, গণমাধ্যমে ছবি আছে, নারী শিক্ষার্থীদেরকে লাঠি দিয়ে নির্দয়ভাবে পেটানো হচ্ছে, পিটিয়ে তাদের অনেকের আহত করা হয়েছে।
300 মতো শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজে গিয়ে ইমার্জেন্সি থেকে চিকিৎসা নিয়েছেন, সেই ইমার্জেন্সির ভেতরে ঢুকে ছাত্রলীগ তাদেরকে পর্যন্ত পিটিয়েছে। মানে এত রাগের কারণ বুঝলাম না যে এত কারণ, এর কারণটা কি? কারণটা কি স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীদের সমর্থন, রাতের বেলায় আর 5-7 হাজার শিক্ষার্থীর মিছিল, এটাই কি কারণ? আমি জানি না কি কারণ, কিন্তু এই যে একটা ভয়াবহ রকমের একটা আক্রমণ দেখলাম, এই আক্রমণটি করার দরকার ছিল আমার কাছে তা মনে হয় না। এই আক্রমণটি করে অহেতুক বিষয়টিকে অনেক জটিল করে ফেলা। আমার যেটা মনে হয় সেটা হলো আতঙ্ক। আতঙ্ক, হ্যাঁ সেভাবে বলতে পারেন আতঙ্ক, কিন্তু এই শিক্ষার্থীদের আন্দোলন তো সরকার পতনের আন্দোলন ছিল না। এই শিক্ষার্থীদের আন্দোলন তো সরকারের বিরুদ্ধে আন্দোলন ছিল না। শিক্ষার্থীদের আন্দোলন ছিল যে কোটার বিষয়টি 2018 সালে যেটা মীমাংসিত হয়েছিল, আদালতের একটি রায়ের মাধ্যমে দিয়ে সেটা আবার সামনে এসেছে, সেটার তারা একটা মীমাংসা চেয়েছিল। তারা যদি সরকার পতনের আন্দোলন করতো সেটা হতো। তারা তো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি, তারা তো সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি, তারা কোটা সংস্কার করতে বলেছিল। সেটা যদি আতঙ্ক থাকবে কেন? আপনি এত আতঙ্কে থাকবেন কেন? আপনার এত ক্ষমতা, তো আপনি এত আতঙ্কে থাকবেন কেন? আর এত আতঙ্কে থেকে আপনি সেই আতঙ্ক দূর করার জন্য নিরীহ মানুষকে মারবেন কেন? সাধারণ শিক্ষার্থীদের মারবেন কেন? বাংলাদেশের কালকে রাতের বেলা, পরশুদিন রাতের বেলা যে 8-10 হাজার শিক্ষার্থী রোকেয়া হল, শামসুন্নাহার হল, অন্যান্য হল থেকে বের হয়ে এসে যে মিছিল করলো, পুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে উত্তাল হয়ে উঠলো। আর আপনারা যদি বলেন যে এরা সবাই জামাত শিবির, এরা সবাই রাজাকার, তো তার মানে তো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীরা কি রাজাকার? তাই যদি হয় তাহলে তারাই তো সবকিছু। তাহলে আমরা কে? আপনারা কে? আপনারা তো কেউ না। তাহলে তারাই, তাদেরকে তুই আপনি প্রধান শক্তি হিসেবে, আপনাদের পক্ষে তো অত বড় একটা মিছিল করা সম্ভব না রাতের বেলায়, মাঝরাতে। তারা তো একটা মিছিল করে পুরো এলাকায় একটা জানান দিল, আমরা তো দেখলাম সেই মিছিল, সেটার অডিও আছে, ভিডিও আছে। সেই মিছিল থেকে কোনো ভাঙচুর কিছুই হয়? কোনো রকম কোনো সহিংসতা হয়নি। তো মানুষকে অহেতুক অপমান এবং অসম্মান করার ধারা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। যে কোনো মানুষকে রাজাকার বলা, বিশেষ করে সরকারের সামান্যতম সমালোচনা করলেই রাজাকার বলা, রাজাকার তকমা দেয়া, ট্যাগ দেয়া, এই ধারা থেকেও বের হয়ে আসা দরকার। এই ধারা থেকে যদি বের হয়ে আসা না হয় তাহলে এই যে রক্তাক্ত পরিস্থিতি হবে, নিরীহ শিক্ষার্থীরা মার খাবে, এবং এর পরিণতিতে যেটা হবে, ছাত্রলীগ বা আওয়ামী লীগ আরো বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। ছাত্রলীগ তো ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের থেকে অনেক বিচ্ছিন্ন। দেশটাকে আমরা তো একত্রিত করতে চাই, কিন্তু আমাদের দেশটাকে বিভক্তির মধ্যে ঠেলে দিচ্ছি কেন বারবার? না, আমরা তো দেশটাকে একত্রিত করতে চাই, সেটা আমরা মুখে বলি, আমরা তো খুব চরমভাবে বিভক্ত। না, বিভক্ত আছে, কিন্তু আমরা কি বিভক্তিই রাখতে চাই? না, আমরা বিভক্তিই রাখতে চাই, আমরা এক আসলে হতে চাই না। আমরা যারা বলি যে আমরা এক হতে চাই, এটা কার স্বার্থে? এটা কার স্বার্থে? এটা হয়তো যার যার ব্যক্তিগত স্বার্থে, যার যার ক্ষমতায় থাকার স্বার্থে একত্রিত করতে চাই, এটা আমরা বলি। আমরা যারা বলি বা যারা বলেন তারা হচ্ছে হয়তো সংখ্যাগরিষ্ঠ মানুষ, কিন্তু তারা ভয়ে অনেক কম। আর যারা বিভক্ত করে রাখতে চান, যারা বিভাজন তৈরি করতে চান, বিভাজন তৈরি করে দেখেন তাহলে যে কোনো মানুষকে রাজাকার বলবে কেন? আপনি একটা কথা বলেন, আপনি একটা কাজ করেন, আপনাকে ফেসবুকে তারা ক্যাম্পেইন করতে শুরু করবে যে এই লোক রাজাকার, এই লোকের অমুক আত্মীয় রাজাকার ছিল, এই লোকের অমুক কর্মকাণ্ড রাজাকারের সঙ্গে ছিল, স্বাধীনতা বিরোধীর সঙ্গে ছিল। এই যে ট্যাগ দেয়া, আপনার জাফরুল্লাহ চৌধুরীর মতো মুক্তিযোদ্ধাকে রাজাকার বলা হয়েছে, জিয়াউর রহমানের মতো সেক্টর কমান্ডারকে রাজাকার বলা হয়। তো শুধু এক হবার চেষ্টা বা একত্রিতভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ওই চেষ্টা আমাদের মধ্যে নাই। আপনি বলতে পারেন, কিন্তু বাস্তবে আসলে নাই। এই রাজনীতির শেষ কোথায়? এই রাজনীতির শেষ একটা ধ্বংসাত্মক ব্যাপার। আমরা সবসময় আবার শূন্য থেকে শুরু করব। আমরা কিছু দূর এগিয়ে যাব, এগিয়ে একটা পর্যায়ে গিয়ে থামার পর আবার আমরা শূন্য থেকে শুরু করব। এছাড়া এই রাজনীতির তো কোনো ভবিষ্যৎ দেখি না। এই রাজনীতির তো জনবিচ্ছিন্ন রাজনীতি হয়ে পড়েছে। এই রাজনীতির সঙ্গে তো তরুণ প্রজন্ম নাই। তরুণ প্রজন্ম তো এই রাজনীতিকে পছন্দ করে না। আওয়ামী লীগের রাজনীতি, বিএনপির রাজনীতি, কারো রাজনীতিই না। কারণ এই রাজনীতির মধ্যে তরুণ প্রজন্ম কোনো স্বপ্ন দেখেন না। তরুণ প্রজন্ম কিছু বিষোদ্গার দেখেন, একজন আরেকজনের বিষোদ্গার করেন। ক্ষমতায় যারা থাকেন তাদের বিষোদ্গারের পরিমাণটা অনেক বেশি থাকে। তারা যা ইচ্ছে তাই প্রতিপক্ষ দল বা বিরোধী যে দল থাকে সেই দলকে নিয়ে বলেন। এই কারণে আপনি বলতে পারেন, জোর করে বলতে পারেন যে আমার সঙ্গে সবাই আছে, সারা দেশের মানুষ, কিন্তু আপনি যদি বাস্তবতা দেখেন, আপনি যদি নির্মোহভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন তরুণ প্রজন্মের যারা ভবিষ্যৎমুখী চিন্তা করেন সেই প্রজন্মটি বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণরূপে আলাদা, সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। তারা এই রাজনীতি পছন্দ করে না, তারা এই রাজনীতির খোঁজ রাখে না। তারা শুধু বাংলাদেশের উপরে বিরক্ত হয়ে তারা স্বপ্ন দেখেন যে কবে বিদেশে চলে যেতে পারবো। এই কারণেই তাদেরকে যখন আমি রাজাকার বলেন, তখন তাদের মনের মধ্যে আর কি থাকে? যে এই স্লোগানটা আমি দেখতেছি,
তো এই স্লোগানটা তারা এতেও তো আর এমনি হয় নাই, এইভাবে তো ঢালাওভাবে এই যে ট্যাগ লাগানোটা খুবই মানে দেখেন এই স্লোগানটির একটা তাৎপর্য আমাদের বোঝা দরকার। আমরা যখন এই সমস্ত কিশোর তরুণদেরকে বলছি, প্রধানমন্ত্রী আজকেও বলেছেন যে তাদের কি লজ্জা করে না, আমি আবারও বলছি যে এই স্লোগান যে কোনো তাৎপর্যের থেকেই দিক না কেন আমি এটাকে সমর্থন করি না এবং বলি যে দেয়া ঠিক হয়নি। কিন্তু তারপরেও যখন আপনি এদেরকে দিনের পর দিন ক্ষমতাসীন মন্ত্রীরা দিনের পর দিন যখন এদেরকে স্বাধীনতা বিরোধী অপশক্তি বলে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, প্রধানমন্ত্রী যখন বলেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না, এটা তবে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? বিষয়টি তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবেন এইটা নিয়ে নয়, বিষয়টি হচ্ছে মুক্তিযোদ্ধারা চাকরি পাবেন সেটা নিয়েও নয়, বিষয়টি হচ্ছে একটা ন্যায্যতা প্রতিষ্ঠা, কোটাকে সংস্কার করে একটা ন্যায্যতার জায়গাতে নিয়ে আসা। তো সেই ন্যায্যতার দাবি করলে আপনি যখন তাদেরকে রাজাকার ট্যাগ দেন, আপনি যখন তাদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দেন, সুতরাং তাদের মনের ভেতরে যে প্রতিক্রিয়া হয়, মনের ভেতরে যে ক্ষোভ তৈরি হয়, মনের ভেতরে যে যন্ত্রণা তৈরি হয়, সেই যন্ত্রণার একটা প্রকাশ আমি কে তুমি কে রাজাকার রাজাকার। এর কথা কিন্তু সত্যি যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই স্লোগান যখন দিয়েছে তার সঙ্গে কিন্তু আরও দুটি লাইন ছিল, আরও দুটি লাইন ছিল এটা যে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আরও দুটি লাইন ছিল, সেই লাইন দুটি এখন আলোচনা হচ্ছে না, বলা হচ্ছে না। তারপরে তারা আজকে আবার সেই স্লোগানটিকে একটু পরিবর্তন করেছে, তুমি নও আমি নই রাজাকার রাজাকার। একটা আন্দোলনে তো নানা রকমের কথা হয়, কথা হয়, সব আন্দোলন তো আর ব্যাকরণ ধরে হয় না। আর তাছাড়া এটা কোনো পলিটিক্যাল পার্টির আন্দোলনও নয় যে খুব পরিকল্পিত, খুব সাংগঠনিকভাবে দক্ষতার সঙ্গে পুরো আন্দোলনটা হবে। এখানে তো ওই অর্থে কোনো নেতা নেই, 4-5 জন সমন্বয়কারী আছে, তাদের সঙ্গে সারা দেশের সঙ্গে তাদের কোনো সংযোগ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি কর্মসূচি দিচ্ছে, সেই কর্মসূচির খবর পেয়ে হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিজেদের মতো করে করছে, এটা তো অর্গানাইজড হয়তো হচ্ছে না যে সারা দেশে। সুতরাং এটা তো কোনো রাজনৈতিক শক্তি নয়, তাদের তো সাংগঠনিকভাবে ওই রকম কোনো শক্তি নাই। সুতরাং তাদের আন্দোলনে দোষ ত্রুটি থাকবে বা একটু অগোছালো ব্যাপার থাকবে, সেটা স্বাভাবিক। যদিও এই আন্দোলনটি তুলনামূলকভাবে অত্যন্ত সুশৃঙ্খল এবং অত্যন্ত গঠনমূলকভাবে এই আন্দোলনটি হয়েছে। আমি বিস্মিত হয়েছে এই আন্দোলনের ধরনটি দেখে, যে রাজনৈতিক দল ছাড়া, রাজনৈতিক সংগঠন ছাড়া এরকম একটা সুশৃঙ্খল আন্দোলন হতে পারে। তার একমাত্র কারণ হচ্ছে এই আন্দোলনের দাবি, যে মূল যে দাবি, এই দাবির সঙ্গে প্রথমত কথা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন আছে, মানে শিক্ষার্থীদের সমর্থন আছে, সেখানে ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রলীগ, বাম সংগঠন, বিএনপি, শিবির সবার সমর্থন আছে। এই কারণে এই আন্দোলনটি এরকম হয়েছে। যে আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন থাকে, যে আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন থাকে, সেই আন্দোলন দেখবেন একটা ব্যাপকতা পায়। এই আন্দোলনটি সেই কারণে ব্যাপকতা পেয়েছে। সেই আমরা বলছি যে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত, আদালত যা বলবে আমরা তাই করব, আদালতের আর সিদ্ধান্তের বাইরে আমরা কিছু বলবো না। আদালত যখন সিদ্ধান্তই দেবে তখন এই আন্দোলনকে এইভাবে স্ক্যাটার্ড ওয়েতে আলাপ আলোচনা না করে তাদের সাথে তো আলোচনা হতে পারত না। সরকারের একটা মানসিকতা আমরা যেটা বুঝি সেটা যে সরকার যা বলবে সেইভাবে সব কিছু চলবে। সরকারকে চ্যালেঞ্জ করবে, চ্যালেঞ্জ করে আন্দোলন করবে, আন্দোলন করে কোনো কিছু দাবি আদায়ের মতো জায়গাতে যাবে, সেটা সরকার চায় না। আর শিক্ষক সমাজ, ছাত্র সমাজের একটা অবস্থান থাকে সবসময়ই কম বেশি, ছাত্র সমাজের একটা অবস্থান সবসময়ই থাকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ করা। আর এই প্রতিবাদটা যেহেতু তার স্বার্থ সংশ্লিষ্ট, তার জীবন জীবিকা সংশ্লিষ্ট, তার বেঁচে থাকা মারা যাওয়া কেন্দ্রিক সংশ্লিষ্ট, সেই কারণে এই আন্দোলনটি রাজনৈতিক বা সাংগঠনিক শক্তি ছাড়াও আন্দোলনটি এত ব্যাপক আকার ধারণ করেছে। এটা সরকার পছন্দ করছেন না, সরকারের লোকজন পছন্দ করছেন না যে সরকারের বিরুদ্ধে এত বড় আন্দোলন। বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে ঠান্ডা করে দিলাম, তারা আন্দোলন করতে পারে না, আর এই শিক্ষার্থীরা আন্দোলন করবে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তাদের দখলে চলে যাবে, রাত 2টার সময় মধ্যরাতে তারা বিপুল পরিমাণ জনসমাবেশ, বিপুল পরিমাণ লোকজন নিয়ে শিক্ষার্থীরা এসে মিছিল করবে। এটা সরকার পছন্দ করছে না আমার ধারণা। এই পছন্দ না করার কারণেই আজকের এই হামলার ঘটনাগুলো ঘটেছে। এবং এই আমরা যখন কথা বলছি তখনও ক্যাম্পাসে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্রলীগের সভাপতি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে তারা সারা রাত পাহারা দিবেন। কার্জন হল বা শহীদ মিনার ওই অঞ্চল দিয়ে কোটা সংস্কার আন্দোলনের যে কর্মীরা তারা অবস্থান করছেন। সুতরাং
রাতের বেলায় কি ঘটবে আমার মনে হয় না যে কোটা সংস্কার আন্দোলনের কর্মীরা থাকবেন। তারপরেও তারা যে সমস্ত হলে আছেন, বিশেষ করে শহীদুল্লাহ হলে আছেন, ওই সমস্ত জায়গাতে আক্রমণ হয় কিনা, ওই সমস্ত জায়গাতে কি হয় এটা দেখার ব্যাপার আছে। আর আমাদের এই সমস্ত জায়গাতে এই আন্দোলনের আরেকটা বড়, এই আন্দোলন না শুধু, সবসময় সরকারি দলের আন্দোলনের যেটা সুবিধা থাকে সেটা হচ্ছে প্রথমত কথা পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। যখন সরকারি দলের কেউ আক্রমণ করে এবং সেই আক্রমণে সে যদি বিজয়ীর ভূমিকায় থাকে তাহলে পুলিশ তখন মানে কি বলবো, মানে নির্বিকারভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর যখন দেখে যে তারাও মার খায় বা তারা পরাজিত হতে পারে, তারা টিকতে পারছে না, তখন পুলিশ গিয়ে এই সরকারি দলের পক্ষ নেয়, ছাত্র সংগঠনের পক্ষ নেয়। তো এই কারণেই এরা এত বেপরোয়া, এত দাপট, কারণ তারা জানে যে পুলিশ আমাদের সঙ্গে আছে। অন্য প্রসঙ্গে যাই, হ্যাঁ, সেটা হচ্ছে যে কালবেলা দেখছি যে পানি জাহাঙ্গীর থেকে 400 কোটির মালিক পানি জাহাঙ্গীর। দেখেন, জাহাঙ্গীর যখন প্রধানমন্ত্রীর দপ্তরে বাড়িতে যখন কাজ করেন, প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে আমার বাড়ির পিয়ন, কিন্তু তিনি পিয়ন হিসেবে ছিলেন না। পিয়ন কাগজে কলমে হয়তো পিয়ন ছিলেন, কিন্তু তার দাপট বাংলাদেশে যে কোনো বড় কর্মকর্তার চেয়ে বেশি ছিল, এবং এটা গোপন কোনো ব্যাপার ছিল না। এটা আমরা সবাই জানতাম যে সে, এই জাহাঙ্গীর কত ক্ষমতাবান। তো সেই জাহাঙ্গীর এখন জাহাঙ্গীর যে 400 কোটি টাকার মালিক হয়েছেন এটা আমরা জানতাম না, জাহাঙ্গীরের যে অনেক টাকার মালিক সেটা জানতাম। তা সেই জাহাঙ্গীর এখন 400 কোটি টাকার মালিক, প্রধানমন্ত্রী বললেন হেলিকপ্টার ছাড়া চড়েন না। এখন সেই জাহাঙ্গীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের রাষ্ট্রীয় কোনো সংস্থাকে দেখা গেল না, আমাদের দুদককে দেখা গেল না, আমাদের কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখা গেল না। প্রধানমন্ত্রী কথা বলার পরে জানলাম যে বাংলাদেশ ব্যাংক তার দুটি জিনিস জানলাম। একটি জিনিস জানলাম যে বাংলাদেশ ব্যাংক তার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, আর আজকের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে জাহাঙ্গীরও বেনজিরের মতো পালিয়ে আমেরিকা চলে গেছে। এখন জাহাঙ্গীর যদি সত্যিই আমেরিকা চলে গিয়ে থাকে তাহলে এর ব্যাখ্যা কি হবে? কেন তিনি গেলেন না? তিনি তো যাবেনই, কিভাবে যেতে পারলেন? আমাদের অতীতের অভিজ্ঞতা কি এইরকমই তো, যাদের নিয়ে বলা হচ্ছে তারা হয়তো বেনজিরকে নিয়ে যখন আলোচনা চলছে দেখা গেল যে তিনি বিদেশে চলে গেছেন। ক্ষমতাবানদের ক্ষেত্রে তিনি যদি আবার মোটামুটি একটু সাধারণ হন তাহলে তিনি আবার যেতে পারেন না। পিকে হালদার যেতে পারেন, বেনজির যেতে পারেন, মতিউর যেতে পারেন, জাহাঙ্গীর যেতে পারেন, আবেদ আলী আবার যেতে পারেন না। এটা হচ্ছে তার সামাজিক অবস্থা বুঝে আমাদের এখানে সবকিছু চলে। দেখবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবেদ আলীকে সাথে সাথে ধরে ফেলতে পারে, ওই দিন রাতের বেলায় 17 জনকে ধরে ফেলতে পারে, কিন্তু বেনজিরের বিরুদ্ধে রিপোর্ট হওয়ার 1 মাসের মধ্যেও কিন্তু কাছাকাছি যায় না। মতিউরের বিরুদ্ধে নিউজ হওয়ার পর কিন্তু কেউ তার কাছাকাছি যায় না। এটা আপনার সামাজিক মর্যাদা, সামাজিক অবস্থান, অর্থ, এইগুলোর উপরে ভিত্তি করে আমাদের অনেক কিছু নির্ধারিত হয়। এই কথাটা হয়তো বলা ঠিক না, কিন্তু আমরা দেখি বাস্তবে এই ঘটনাগুলো। যাই হোক, শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।